ভারতের ওপর বিদ্বেষ বিষোদ্গার করে সেখানকার রাজনৈতিক নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা আসলে তাদের মসনদটা রক্ষা করতে চাইছে। কিন্তু আমি বিশ্বাস করি যে ওপার অর্থাৎ বাংলাদেশের বাঙালিরাও আমাদের মতোই আবেগপ্রবণ। আসলে চীন বিশ্ব জুড়ে তারা বোকা বানাচ্ছে। বলছিলাম না সস্তা তিন অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কাকে আপনারা বিশ্বাস করবেন? যে চড়া সুদে আপনাদের ব্রিজ তৈরি করতে চেয়েছিল, যে আপনাদের এই ধরনের এয়ারক্রাফট দিয়ে আপনাদের আকাশে বাতাসে শুধু আর্তনাদ আর ক্রন্দন তৈরি করছে, নাকি যে দেশ আপনার কাছ থেকে এক ছটাক জমি চাইনি? এই যে নেপাল এয়ারওয়েজে যে প্লেনটা চীন দিয়েছিল, এই ফ্লাইটগুলো চীনের কাছ থেকে কেনার পর কি দেখা গেল জানেন? এর বিভিন্ন যন্ত্রাংশে মরচে পড়ে রয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স এদের ঠকাতে পারবে না, কারণ আমাদের টেকনোলজি আর টেকনোক্র্যাটরা রয়েছে। আমরা তো মাল পরীক্ষা করে নেব। বেছে বেছে নাইজেরিয়া, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, পাকিস্তান এদেরকে গিয়ে বেচবে। মানে যুদ্ধ হলো ভারত পাকিস্তানে, কপাল পুড়ল চীনের। আমাদের জীবনটা দর্শনটাতে শুধু যুদ্ধ নয়। আজকে এদের অস্ত্র নিয়ে, এদের যুদ্ধ বিমান নিয়ে ট্রেনিং করতে গিয়ে আজকে প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ঘটনাটা ঘটল, সেটা কার জন্যে ঘটল আর কি বুঝতে বাকি আছে? আজকে ঢাকাতে এই যে শিশুদের আর্তনাদ বাতাস ভারী করে দিয়েছে। চীন কিন্তু ব্যবসা করছে। চীন একবারও দেখতে আসছে না যে বাংলাদেশে কি ঘটনা ঘটিয়েছে। দোষ কার? কাঠগোড়ায় কাকে দাঁড় করাবে? দেখুন, বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে, সস্তার তিন অবস্থা। আজকে আমরা কোনো রসিকতা করব না। আসলে সেই রসিকতা করার মেজাজ নেই। কেন জানেন? তার কারণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, যেভাবে যুদ্ধ বিমান ঢাকার উত্তরাতে একটি স্কুলের ওপর ভেঙে পড়ে একের পর এক শিশু মারা গিয়েছে এবং মারাত্মকভাবে আহত হয়েছে, তাতে বাংলাদেশের সঙ্গে সঙ্গে আমাদেরও শোকের ছায়া নেমে এসেছে। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। দেখুন, বাংলাদেশ বিভিন্ন সময় ভারত বিদ্বেষী। রাজনৈতিক অবস্থানে বাংলাদেশে বিভিন্ন শক্তি সে দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বিদ্বেষী। ভারতের ওপর বিদ্বেষ বিষোদ্গার করে সেখানকার রাজনৈতিক নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা আসলে তাদের মসনদটা রক্ষা করতে চাইছে। কিন্তু আমি বিশ্বাস করি যে ওপার অর্থাৎ বাংলাদেশের বাঙালিরাও আমাদের মতোই আবেগপ্রবণ। আমরা যখনই খবর পেয়েছি, আমি নিজে দেখেছি কলকাতার রাস্তায়, আমি নিজে দেখেছি কলকাতায় মানুষ ব্যথিত ঘটনায়। সত্যি আমরা শোকাহত। কিন্তু এই ধরনের ঘটনা ঘটল কেন? এর জন্য কাঠগোড়ায় কাকে দাঁড় করাবেন? না, যে বৈমানিক ওই ফ্লাইট বা যুদ্ধ বিমান নিয়ে যাচ্ছিলেন তার দোষ নেই। দোষ তাহলে কার? আজকে আপনাদের সামনে আমি মুখোশ খুলে দেব। দোষ কার? কাঠগোড়ায় কাকে দাঁড় করাবেন? আজকের এপিসোডে আমরা আলোচনা করব চায়না ইজ ফুলিং অ্যারাউন্ড। এই যে F7 ভেঙে পড়া F7, এই F7টা
কারা তৈরি করেছে? চীন তৈরি করেছে। আসলে চীন বিশ্ব জুড়ে তারা বোকা বানাচ্ছে। বলছিলাম না সস্তা তিন অবস্থা, একটা বিমান তৈরি করে যেন তেন প্রকারেণ বিক্রি করে দাও। এই বেনিয়াগিরি করতে করতে চীন কত দেশকে ভেতর থেকে ফোপড়া করে দিয়েছে জানেন? আজকে সে কথাই আপনাদের শোনাবো, তথ্য প্রমাণ দিয়ে দেখাবো। বাংলাদেশের এই পরিণতি হলো কেন, তথ্য প্রমাণ দিয়ে দেখাবো। প্রথমে একবার খবরটা দেখে নিই। আপনারা দেখছেন ঢাকার উত্তরা, অত্যন্ত অভিজাত জায়গা। আমি গিয়েছি, খুবই অভিজাত জায়গা। সেই জায়গাতে বলা নেই কওয়া নেই একটা যুদ্ধ বিমান ভেঙে পড়ল। মিস, ওয়ার ইজ মাই চাইল্ড? প্যারেন্টস ইন প্যানিক আফটার এয়ারফোর্স জেট ক্র্যাশেস ইন্টু ঢাকা স্কুল। bdnews24.com লিখছে যে মিস, আমার বাচ্চা কোথায়? একজন নয়, দুজন নয়, এই আর্তনাদ। অভিভাবক অভিভাবিকারা ছুটে গিয়েছেন। Panicked parents rushed to Milestone School and College in Dhaka's Uttara after an Air Force training plane crashed onto the campus. ক্যাম্পাসে, ঢাকার উত্তরার ক্যাম্পাসে ভেঙে পড়েছে যুদ্ধ বিমান, ট্রেনিং যুদ্ধ বিমান। আর তাতেই চারিদিকে আলোড়ন পড়ে গেছে। পড়বে না? খুব মর্মান্তিক ঘটনা। দেখুন, এটা ঢাকা হোক, এটা মস্কো হোক, এটা ইউনাইটেড স্টেটস মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো শহর হোক বা ভারত হোক, যখন এটা স্কুলের ওপর আঘাত নামে, কোনো অগ্নিকাণ্ড হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু গোটা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে যায়। সেই ঘটনাই ঘটেছে। Concerned parents have rushed to Milestone School and College in Dhaka's Uttara after an Air Force training plane crashed onto the campus on Monday, burning several children. The distraught woman is one of the mothers desperate for news of their child. Afterwards, the woman told bdnews24.com, "My son is giving his pre-test exams. He does not have a phone. It has been so long and we haven't heard any news. I somehow managed to get here. I called his class teacher, but they did not know anything. His teachers haven't been able to give me any news." মা বলছে যে আমার বাচ্চার কাছে তো ফোন নেই। আমি তার খবর জানবার জন্য মিসকে ফোন করেছি। মিস, আমার বাচ্চা কোথায়? কোনো উত্তর দিতে পারছে না। আসলে তো কেউই উত্তর দিতে পারবে না। বড়রা যে ভুল করে তার মাসুল গুনতে হয় এসব নিষ্পাপ শিশুদের। ভুল তো আমরা করেছি, আমরা বড়রা করেছি। কত বড় ভুল জানেন? কত বড় বোকা বানানো জানেন? এই ধরনের অনভিপ্রেত ঘটনাগুলোর জন্য দায়ী কারা জানেন? একটাই উত্তর, চীন দায়ী। চীন দায়ী। কেন বলছি আপনাদের দেখাবো। কাঠমান্ডু পোস্ট, এইটা খুব গুরুত্বপূর্ণ খবরের কাগজ কাঠমান্ডুর। উইদাউট ফিয়ার অফ ফেভার ওদের ক্যাচলাইন। কোনো ভয়ও পায় না, কারোর কাছ থেকে অনুগ্রহ নেয় না। নেপাল এয়ারলাইন্স সিক্স টু সেন্ড ব্যাক রাস্টিং চাইনিজ প্লেন। এই যে নেপাল এয়ারওয়েজে যে প্লেনটা চীন দিয়েছিল, এই ফ্লাইটগুলো চীনের কাছ থেকে কেনার পর কি দেখা গেল জানেন? এর বিভিন্ন যন্ত্রাংশে মরচে পড়ে রয়েছে। অকেজো বিমানকে রং করে পাঠিয়ে দিয়েছে, ভাবতে পারেন? 5 grounded aircraft cost 200 million rupee, Nepali rupee, a year on insurance and parking fees. এত টাকা খরচ করিয়েছে এই বিমানের জন্য, নেপালকে চীন বিক্রি করে দিয়েছে এবং সেই প্লেন জং ধরা। পুরো ঘটনার যদি শোনেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। শুনুন। Nepal Airlines has formally asked its Chinese supplier to take back 5 aircraft delivered around a decade ago. প্রায় এক দশক আগে নেপাল এয়ারলাইন্স চীনের কাছ থেকে যে সমস্ত এয়ারক্রাফট নিয়েছিল সেগুলো তারা আবার বলছে যে তোমরা ফেরত নিয়ে যাও। The planes
4 17-সিটার ওয়াই অর্থাৎ 17 সিটারের Y-12 E aircraft and 2 56-seater MA-60 aircraft were acquired between 2014 and 18 under a deal that involved both grants and loans totaling rupees 6.66 billion. One of the aircraft was lost in crash in Nepalganj. অর্থাৎ 2014-18 পরপর ডিল হয়, 4টে 17 সিটারের Y-12E এয়ারক্রাফট নিয়েছিল এবং দুটো 56 অর্থাৎ 56 সিটারের 56 জন বসতে পারে MA-60 এয়ারক্রাফট নিয়েছিল এবং তার জন্য খরচ হয়েছিল গ্রান্ট এবং ঋণ বাবদ খরচ হয়েছিল 6.66 বিলিয়ন রুপি। One of the aircraft was lost in crash in Nepalganj. নেপালগঞ্জে একটা প্লেন আগেই চলে গেছে, উড়বে কি করে, ঠিকমতো উড়বে কি করে, রাস্ট ছিল, জং ছিল। Since 2025, remaining planes have been parked unused on eastern edge of the runway at Tribhuvan International Airport in Kathmandu. According to airline officials, the aircraft are deteriorating from disuse and most of them visibly rotting. মানে আপনারা যদি যান এখনো নেপালে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখতে পাবেন এই বিমানগুলো দাঁড়িয়ে আছে, জং তো পড়েই ছিল, যত সময় যাচ্ছে যেন পচে যাচ্ছে, যা হয় ব্যবহার করা হচ্ছে না এবং কেউ সাহসও করেনি ব্যবহার করতে এই এয়ারক্রাফটগুলো। অর্থাৎ চায়না বা চীন এত খারাপ এয়ারক্রাফট দিয়েছে যা ব্যবহারের অযোগ্য, অথচ টাকা নিয়েছে, ঋণ দিয়েছে, ঋণের সুদ নিচ্ছে, সমস্ত ধরনের ব্যবসায়িক সুবিধা তারা নিয়ে নিচ্ছে। These grounded planes continue to cost the airline significantly, with insurance, parking and maintenance cost amounting to an annual loss of rupees 200 million. দেখুন, অন্যান্য জিনিস কেনা আর এয়ারক্রাফট কেনা পুরোপুরি আলাদা। একটা এয়ারক্রাফট কেনা মানে আপনার এয়ার স্পেস ব্যবহার হচ্ছে, এয়ার স্পেসের লাইসেন্স ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে হয়নি, তার কারণ এরা ঠিকই করেছিল যে এরা এই বিমানগুলোকে ওড়াবে না, কিন্তু এয়ারপোর্টে যে জায়গায় রাখা হয়েছে তার তো ভাড়া গুনতে হচ্ছে, তার ছাড়াও আনুষঙ্গিক খরচ আছে, এই খরচগুলো দিতে হচ্ছে এবং যত দিন যাচ্ছে লাফিয়ে ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। এছাড়াও ধরুন ইন্স্যুরেন্স আছে, পার্কিং আছে, এই সমস্ত, এবং যতই হোক পচে যাচ্ছে কিন্তু মেনটেনেন্স তো করতে হচ্ছে। যন্ত্রাংশ উপর থেকে খসে পড়ছে, সেটাকে সরিয়ে দিতে হচ্ছে, ঠিক জায়গায় রাখতে হচ্ছে। মেনটেনেন্স, ইন্স্যুরেন্স, পার্কিং বাবদ একটা খরচ হচ্ছে, যে ফ্লাইট কোনোদিনও আকাশে ওড়াবে না নেপাল। বারবার বলছে চীনকে যে ভাই তোমরা নিয়ে যাও, যাচ্ছে না। The MA-60 produced by Xi'an Aircraft Industrial Corporation and Y-12E, a twin-engine turboprop manufactured by Harbin Aircraft Industry Group under the Aviation Industry Corporation of China. দেখুন, এই দুটো কোম্পানি, অর্থাৎ এই যে আপনারা দুটো ফ্লাইটের কথা বলছিলাম, Y-12E এবং আমরা 56 সিটার অর্থাৎ 56 সিটারে MA-60 এয়ারক্রাফট, দুটি ভিন্ন কোম্পানিতে তৈরি হয়েছে, কিন্তু এই দুটো ভিন্ন কোম্পানি আসলে কিন্তু চীনের কোম্পানি এবং সরকারিভাবে চীনের কোম্পানি এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না, অর্থাৎ সংক্ষেপে যাকে বলে AVIC, তার আন্ডারেই রয়েছে। হ্যাভ বোথ প্রোভেন আনসাস্টেনেবল ফর অপারেশন। দেখুন, এই কোম্পানিগুলো থেকে যে এয়ারক্রাফটগুলো বেরিয়েছে সেগুলো কোনোটা চলার যোগ্য নয়, আকাশে ওড়ার যোগ্য নয়, ভেবে রাখুন। In a meeting held on December 11, 2024, Nepal Airlines Executive Chairman Yuvraj Adhikari requested that AVIC International take back the planes as a goodwill gesture, citing the close diplomatic ties between Nepal and China.
দেখুন একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে পরিষ্কার ঠিক হয়েছিল এভিআইসি অর্থাৎ চীন সেই বিমানগুলোকে নিয়ে নেবে, গুড জেস্টার দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এই বিষয়ে ব্যবসায়িক সম্পর্ক সেটাও বন্ধ হয়ে যাবে। কারণ নেপাল বুঝেছে চীনের এয়ারক্রাফট তারা ব্যবহার করতে পারবে না, ভাঙা চোরা পুরনো মাল গুছিয়ে দেওয়া হয়েছে। According to the meeting minutes obtained by the Post, Adhikari proposed returning to MA60S and 3Y12ES had been grounded since July 2020. দেখুন মিটিং তো মিটিং হয়েছে, বড় বড় কথা বলেছে। দেখুন একেবারে যেরকম সেলসম্যানরা হয়, মানে ভালো সেলসম্যানের কথা বলছি না, খারাপ সেলসম্যান কি করে, আসে খুব সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে আপনাকে মালটা গুছিয়ে দেবে, মালটা খারাপ, টাকা নিয়ে নিয়েছে, আপনি দেখছেন এই মাল পুরোপুরি খারাপ, আপনি বলছেন ভাই নিয়ে যাও মালটাও নেবে না, অর্থাৎ আপনার গোডাউনে বা আপনার বাড়িতে সেগুলো পড়ে থাকবে, তারা সমস্ত দায় ঝেড়ে ফেলে দেবে। চীন এই কাজটা করেছে নেপালের সঙ্গে। এখন আপনারা অনেকে বলতে পারেন নেপালের সঙ্গে করেছে, তার সঙ্গে বাংলাদেশের এই এয়ারক্রাফটের কি সম্পর্ক, বলছি। তার আগে একটু দেখিয়ে দিই মিলিটারি আফ্রিকা ট্রাস্টেড অ্যান্ড অ্যাসিওর্ড, খুব গুরুত্বপূর্ণ এদের প্রকাশনা। নাইজেরিয়া 78% অফ ফ্রন্টলাইন F7 এয়ারক্রাফট ফ্লিট ইন চায়না ফর মেনটেন্যান্স। কি বুঝলেন চিনতে পাচ্ছেন? এই দেখুন বাংলাদেশে যে এয়ারক্রাফট বেচেছে চীন, নাইজেরিয়াতে এই একই, একটু শুধু রং এবং একটু পোশাকই পরিবর্তন করেছে, একই জিনিস বেচে দিয়েছে, একই জিনিস। সেখানে কি হয়েছে, নাইজেরিয়া 78% অফ ফ্রন্টলাইন F7 এয়ারক্রাফট ফ্লিট ইন চায়না ফর মেনটেন্যান্স। ভাবুন এমন মাল বেচেছে তার 78%ই তাদের ফেরত পাঠিয়ে দিতে হচ্ছে, বলছে তোমরা এটা ঠিক করে আমাদের পাঠাও। Even with improved aircraft maintenance, repair and overhaul track record in recent times, Nigeria still relies on Republic of China for keeping its Chengdu F7 fighter jet fleet top fighting condition. Maintenance is an essential component in keeping an aircraft flight worthy. Thus, 7 out of 9 available F7 fighter jets have been sent to China to deep maintenance, says the Chief of Air Staff Sadiq Abu Bakr. দেখুন মেইনটেনেন্স তো দরকার, যে কোনো এয়ারক্রাফটের নিয়মিত মেইনটেনেন্স দরকার, কিন্তু এখানে ডিপ মেইনটেনেন্স বলা হচ্ছে, শব্দটা দেখুন ডিপ মেইনটেনেন্স। এই ডিপ মেইনটেনেন্স মানেটা কি? মানেটা হচ্ছে যেটা মেইনটেনেন্স না, মেরামতি, শুধুমাত্র একটু পরিচর্যা নয়, ডিপ মেইনটেনেন্স মানে প্রোডাক্টটাতেই ভুল, মানে এই এয়ারক্রাফটটাই ভুল, যে পরিমাণ শিপমেন্ট হয়েছে 78% ফ্লাইট পাঠিয়ে দিতে হচ্ছে, বলছে ডিপ মেইনটেনেন্স দরকার। কেন ডিপ মেইনটেনেন্সের কথা বলছে? তার কারণ এখানে গুরুতর সমস্যা আছে। কি সমস্যা আছে? ধরুন এরকম জায়গায় কোনো কলকবজা, সেই কলকবজাতে দেখছে যে পরিমাণ সাপোর্ট পাওয়া উচিত সে সাপোর্টটা পাচ্ছে না, পাইলট নিজে সব কিছু চেক করে। ধরুন এই রকম জায়গায় যেখানে খুব গুরুত্বপূর্ণ ফ্রন্ট হুইলে এখানে যে বল বিয়ারিং আছে জং ধরে বসে রয়েছে, পুরনো মাল গছিয়ে দিয়েছে। ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। 78% মানে 78% মাল বলছে নিয়ে যাও, তোমরা ডিপ মেইনটেনেন্স করে পাঠাও। ডিপ মেইনটেনেন্স মানে এক কথায় তোমরা খোলনলচে বদলে ঠিক করে পাঠাও। লাইকওয়াইজ মানে এই কথা কে বলছেন? চিফ অফ এয়ার স্টাফ অভিযোগ করছেন। ভাবুন চিফ অফ এয়ার স্টাফ একটা দেশের, নাইজেরিয়ার, সে অভিযোগ করছে। Likewise, periodic depot maintenance (PDM) on Alpha Jet is currently ongoing in KNZ Light Extension Program (LEP) of 3L39Z1 Albatros aircraft at 403 Flying Training School, যাকে 403 FTS বলা হয়। Nigerian Air Force Base Kano would be completed to boost the efforts ensuring the country is secured. দেখুন এই ধরনের যুদ্ধ বিমান যদি তার 78% কোনো দেশকে কেনার পর পাঠাতে হয়,
তাহলে আপনারা বুঝতে পারছেন কি প্রভাব পড়ে। সেই দেশের সার্বভৌম, সে দেশের মিলিটারি অপারেশন সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়, ট্রেনিং বন্ধ হয়ে যায়। ৭৮% চীন থেকে যুদ্ধ বিমান কেনার পর বলা হচ্ছে ডিপ ম্যানুফ্যাকচারিংয়ে পাঠাতে হচ্ছে নাইজেরিয়াকে। বিষয়টা এতটাই গুরুতর যে আন্তর্জাতিক প্রেস কনফারেন্স করে স্বয়ং সেখানকার চিফ এয়ার মার্শাল অর্থাৎ চিফ অফ এয়ার স্টাফ, ওদের দেশে বলে চিফ অফ এয়ার স্টাফ, তাকে প্রেস কনফারেন্সে জানাতে হয়েছে। এতটাই গুরুতর। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই যে বাংলাদেশের মানে এটাই তো রূপ বদলে বাংলাদেশে বিক্রি হয়েছে। সুতরাং এটার যা অবস্থা ৭৮% পাঠাতে হয়েছে, ঠিক সেই রকমই ডিপ মেনটেন্যান্স দরকার এরও, অর্থাৎ বাংলাদেশ যে যুদ্ধবিমান কিনেছে। এবার একটু চলে আসি। চায়নাস মিলিটারি এক্সপোর্ট মডেল ফেসেস মেজর সেটব্যাক। চায়না এই যে মিলিটারি জিনিসপত্র বিক্রি করছে, সামরিক জিনিসপত্র বিক্রি করছে, ব্যবসাটা ফেদে বসেছে। দেখুন, এটা তো ঠিক কথা। চীন একটা সমাজতান্ত্রিক দেশ, সেই দেশে মানুষকে পশুর মতো খাটানো হয়। ডিস্ট্রিক্টের পর ডিস্ট্রিক্ট সেখানে কারখানা রয়েছে। মুহূর্তের মধ্যে কারোর যদি বসতবাটি, কারোর যদি গ্রাম, কারোর যদি শহর, কারোর জেলা, মুহূর্তের মধ্যে যদি তারা সেন্ট্রাল কমিটি অর্থাৎ কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটি চীনে তারা যদি সিদ্ধান্ত নেয়, তারা সে জায়গায় কারখানা বসিয়ে দেয়। কারখানা বসে চীন তো বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে এবং চীনের একটা ব্র্যান্ড নেম হয়েছে যে সহজে ভালো জিনিস পেতে গেলে, মানে সহজে পুষ্টিকর জিনিস পেতে গেলে চৈনিক জিনিস নাও, চীনের জিনিস নাও। ঠিক সেক্ষেত্রেও হয়েছে। নাইজেরিয়া থেকে শুরু করে, নেপাল থেকে শুরু করে বিভিন্ন দেশ তার ফাঁদে পড়েছে, বাংলাদেশও তার ফাঁদে পড়েছে। কেন বলছি? তার কারণ ডেইলি মিরর খুব পরিষ্কারভাবে লিখছে যে চায়নাস মিলিটারি এক্সপোর্ট মডেল ফেসেস মেজর সেটব্যাক। চায়না এই যে মিলিটারি ইকুইপমেন্ট, মিলিটারি অস্ত্র শস্ত্র, সামরিক অস্ত্র শস্ত্র বিক্রি করছে, এই ব্যবসাতে একটা বিরাট একটা চাপের মধ্যে পড়ে গেছে। কেন পড়েছে? চায়নাস অ্যাম্বিশন টু বিকাম গ্লোবাল পাওয়ার ফেস আ ক্রাইসিস। চায়না ভেবেছিল খুব তাড়াতাড়ি গ্লোবাল পাওয়ার গোটা পৃথিবীতে সে একটা বিরাট জায়গায় পৌঁছে যাবে, সে বিভিন্ন জায়গায় যুদ্ধের অস্ত্র বিক্রি করবে এবং ব্যবসাটা চালিয়ে যাবে এরকম করে। আর যুদ্ধের অস্ত্র কিন্তু বিভিন্ন ব্যবসার থেকে বেশি লাভজনক। তার কারণ যুদ্ধের যে অস্ত্র তৈরি হয় তার মেটেরিয়াল কস্ট যা হয়, তার যেহেতু টেকনোক্র্যাট বা টেকনোলজি বা তার যেহেতু একটা অন্য ধরনের প্ল্যান থাকে, সেই প্ল্যানটাকে বলা হয় অমূল্য। আমি একটু গুছিয়ে বলি আপনাদের। ধরুন একটা এয়ারক্রাফট কিনলেন, একটা এয়ারক্রাফটে যন্ত্রাংশ যা জিনিসপত্র ব্যবহার করছেন, ধরুন তার দাম 10 টাকা। কিন্তু এই যুদ্ধবিমান যখন বিক্রি হবে, এটা ১৫০০ টাকায় বিক্রি হবে। এবার আপনি বলবেন কেন? তার কারণ হচ্ছে এই যুদ্ধবিমান তৈরি করতে গিয়ে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু পার্থিব নয়, অর্থাৎ সেটা আপনি চোখে দেখতে পারবেন না, ধরতে পারবেন না। কিন্তু এই যে টেকনোলজিটা যে বিক্রি করা হচ্ছে, প্রযুক্তিটা যে বিক্রি করা হচ্ছে, এটার অনেক বেশি দাম। আর সেই জন্যে এই ধরনের যুদ্ধ বিমান, যুদ্ধ অস্ত্র যেগুলো কেনা বেচা হয়, সেগুলোতে এই টেকনোলজির দামটা ধরে নেওয়া হয়। সেই জন্য চায়না ঠিক করেছিল এই ব্যবসাটা করবে, করে গ্লোবাল পাওয়ার, তারা একটা বিরাট গ্লোবাল পাওয়ার হয়ে যাবে। কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। 2025 India-Pakistan conflict revealed the Chinese military hardware consistently fails in combat condition, with Pakistan, Beijing's largest defense importer, suffering operational disasters across air, land and naval domains. দেখুন, অপারেশন সিন্ধু না হলে চীন কিন্তু বেঁচে যাচ্ছিল, অর্থাৎ মাল বিক্রি করে দিয়েছে, সে মাল তো ব্যবহার করা হয়নি, ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। সুতরাং যুদ্ধক্ষেত্রে যতক্ষণ না যাচ্ছে, যতক্ষণ না ওয়ার টেস্ট হচ্ছে, ততক্ষণ বোঝা যায় না। ভারতের সঙ্গে পাকিস্তানের এই যে যুদ্ধ সংঘর্ষ অপারেশন সিন্দুরের সময় পরিষ্কার বোঝা গেছে চীনের যন্ত্রের এলএম কত। আপনারা দেখুন, আপনারা জানেন যে পাকিস্তান তার সমস্ত অস্ত্র প্রায় চীনের থেকে নেয় এবং চীনও প্রাণ ঢেলে তাদের অস্ত্র দিয়ে যায়। দুটো কারণে দেয়, একটা ঋণগ্রস্ত করে রাখা পাকিস্তানের যে বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, সেই খনিজ পদার্থগুলো ব্যবহার করা, এবং তার পাশাপাশি গিনিপিগের মতো পাকিস্তানকে তারা ব্যবহার করে। তারা দেখে নেয় যে তাদের কাছে ল্যাবরেটরি মানে পরীক্ষাগার, পাকিস্তান ব্যবহার করুক, মরলে মরবে, বাঁচলে বাঁচবে, কিন্তু আমার যন্ত্রটার তো পরীক্ষা হয়ে গেল, আমার হাতিয়ারটার তো পরীক্ষা হয়ে গেল। দেখুন, যে চীনে
মসজিদকে মানে আপনারা ভাবুন মানুষের বিশ্বাসে কোথায় মসজিদ, সেখানে বার রেস্টুরেন্ট খুলে দিতে পারে, যেখানে পবিত্র তাদের ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থকে ইসলামে শ্রদ্ধা করে, সেই ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ পাঠ আপনি জনসমক্ষে পাঠ করতে পারবেন না, যেখানে নবীর নামে কারোর নাম রাখলে সেই নামের জন্য তাকে সন্দেহভাজন হিসেবে সেই তালিকায় রাখা হয়, যে দেশ ইসলামের এতটাই বিরোধিতা করে সেই দেশ পাকিস্তানকে নতজানু করে রেখে দিয়েছে শুধুমাত্র অর্থের জোরে। কিন্তু অপারেশন সিন্দুর একেবারে আকাশে পরিষ্কার বোঝা গেছে যে তাদের কি দম, মানে চীনের কি দম। এবং আমাদের থেকে ভালো, পৃথিবীর সবার থেকে ভালো পাকিস্তান জানে কি হলো। বেইজিং যেহেতু সবচেয়ে বেশি লার্জেস্ট ইম্পোর্টার, সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে, দেখা গেল যে কমব্যাট কন্ডিশনে অর্থাৎ লড়াইয়ের সময়, সেটা এয়ার হতে পারে, ল্যান্ড হতে পারে, নাভাল অর্থাৎ জল স্থল অন্তরিক্ষে বুঝিয়ে দিয়েছে যে চাইনিজ মিলিটারি হার্ডওয়্যার কনসিস্টেন্টলি ফেলস ইন কমব্যাট কন্ডিশন। অর্থাৎ চায়নার যে হার্ডওয়্যার অর্থাৎ যন্ত্র, যে কোনো হাতিয়ার, এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ফেল করেছে। These failures expose fundamental weakness in China's military-industrial complex and threaten its strategic goal of displacing Western arms suppliers in global markets. China has positioned itself as an affordable alternative to the Western defense supply, capturing 63% of the total arms exports through sales to Pakistan alone between 2020 to 24. ভাবুন 2020 থেকে 2024-এ 63% মাল, যুদ্ধের অস্ত্র শস্ত্র বিক্রি করেছে পাকিস্তানকে। এমন একটা তারা ভাব দেখাচ্ছিল যে না, আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তোমাদের যেতে হবে না, আমরা চীন, আমরা দুর্ধর্ষ সমস্ত যুদ্ধের অস্ত্র সমরাস্ত্র তৈরি করে দিচ্ছি, তোমরা একদম নির্ভয়ে থাকো, দাম কম এবং তোমরা আমাদের কাছ থেকে নাও। আচ্ছা, এখানে বলছে দাম কম, আসলে কিন্তু আদৌ দাম কম নয়। তার কারণ এরা কি করছে, হাত ঘুরিয়ে টাকাটা নিয়ে নিচ্ছে, বাজে মাল দিচ্ছে, তো যেগুলো ফেলে দেওয়া সেগুলো দিচ্ছে। আপনারা কি ভাবছেন নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের মতো? আপনারা কি ভাবছেন ওরা এরকম নাইজেরিয়া, বাংলাদেশ, নেপালকে যে বা পাকিস্তানকে যে যুদ্ধ বিমান দিচ্ছে ওদের দেশে সেগুলো না, ওখানে মরচে পড়া জিনিসপত্র দিচ্ছে। আসলে বিজনেসে না একটা এথিক্স থাকতে হয় ব্যবসা, সেটা চীনের নেই। Chinese companies like China Shipbuilding Trading Company delivered F-22P frigates to Pakistan with non-functional missile system, defective radars। দেখুন, মিসাইল সিস্টেম থেকে শুরু করে, ডিফেক্টিভ রাডার থেকে শুরু করে, তার যে বিভিন্ন ইঞ্জিন, অপারেশনাল পার্ট এবং সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, অনেক কিছু দিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় ধরা পড়েছে যে খুব খারাপ অবস্থা। শুধুমাত্র পাকিস্তান নয়, ইনক্লুডিং মায়ানমার's grounded JF-17 ফ্লিট অ্যান্ড বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং মিলিটারি ইকুইপমেন্ট। অর্থাৎ যারাই চীনের থেকে অস্ত্রশস্ত্র যুদ্ধবিমান নিয়েছে তারাই পথে বসেছে। সেই তালিকাটা কিন্তু ক্রমশ দীর্ঘ হচ্ছে। চীন কি করে? চীন তো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স এদের ঠকাতে পারবে না, কারণ আমাদের টেকনোলজি আর টেকনোক্র্যাটরা রয়েছে, আমরা তো মাল পরীক্ষা করে নেব। বেছে বেছে নাইজেরিয়া, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, পাকিস্তান এদেরকে গিয়ে বেচবে, কারণ এদের টেকনোলজি বা টেকনোক্র্যাটসরা নেই যেভাবে আমরা পরীক্ষা করি, এবং সেই সুযোগে তারা বিক্রি করে দেয়। If May 2025 conflict provided the first major combat test of the modern Chinese weapons against Western system, the result proved catastrophic for Beijing reputation. দেখুন, মে 2025-এ কী হলো আমাদের কাছে, দেখুন রাশিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা এবং আমাদের নিজস্ব টেকনোলজি থেকে আমরা কিন্তু লড়াইটা করেছি। তাতে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে আমাদের অস্ত্র এবং পাশ্চাত্যের যে অস্ত্র, যেগুলো উন্নত দেশ তাদের যে অস্ত্রশস্ত্র, তাদের কাছে চীন কিছুতে দাঁড়াতেই পারেনি। এই প্রথম এই যুদ্ধেতেও প্রমাণ হলো এবং এখানে প্রমাণ হয়ে গেল চীন ইজ নাথিং, চায়না ইজ নাথিং। অ্যান্ড দ্য রেজাল্ট প্রুভ ক্যাটাস্ট্রফিক ফর বেইজিং, মানে বেইজিংয়ের জন্য একটা মহা বিপর্যয়। মানে যুদ্ধ হলো ভারত পাকিস্তানে, কপাল পুড়ল চীনের। এরকম যদি আপনাদের কেউ প্রশ্ন করে কেন, তার কারণটা হচ্ছে চীনের চুরি ধরা পড়ে গেছে, একেবারে ধরা পড়ে গেছে।
গোটা পৃথিবীর সামনে চীন যে চুরি করে সেটা ধরা পড়ে গেছে। Chinese HQ-9 air defense system marked as equivalent to American Patriot or Russian S-400 দেখুন HQ-9 খুব বড় বড় কথা বলেছিল চাইনিজরা, বিভিন্ন সেখানকার যারা বড় বড় ব্লগার যারা সামরিক অস্ত্র নিয়ে লেখে তারা HQ-9 মানে এমন একটা ভাব করছিল যে পৃথিবীতে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়নি। আমেরিকান প্যাট্রিয়ট আর S-400 রাশিয়ান তাদের সঙ্গে তুলনা করে এমন একটা সব চাইনিজ বিভিন্ন ব্লগাররা যারা সামরিক বিভিন্ন অস্ত্রশস্ত্রের তুলনা করেন লেখেন, এমন একটা ভান করছিল যেন HQ-9 বোধহয় পৃথিবীতে এই প্রথম এরকম এয়ার ডিফেন্স সিস্টেম শুরু হয়েছে। কিন্তু কি হয়েছে? গোটা পাকিস্তান নগ্ন হয়ে গেছে, গোটা পাকিস্তান বেআব্রু হয়ে গেছে, তার নগ্ন আকাশ অরক্ষিত হয়ে গেছে, ছটফট করছিল পাকিস্তান। তার কারণ কিন্তু চীন। Failed to intercept Indian missiles targeting 9 separate locations in Pakistan. The failure was particularly embarrassing given that India successfully struck targets near Islamabad, including strategically vital Noor Khan Air Base. আপনারা সবাই জানে কি হয়েছিল। পুরো আকাশ মানে এয়ার ডিফেন্স সিস্টেম, গোটা এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ। এবং ভারত কি করেছে? ঢুকেছে, নটি ঘাঁটি ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। দেখুন দেখুন শত্রু দেশ যত চীন থেকে অস্ত্রশস্ত্র নেবে তত ভারতের সুবিধা। কিন্তু এইসব সুবিধা বললেই তো হলো না। আমাদের জীবনটা দর্শনটাতে শুধু যুদ্ধ নয়। আজকে এদের অস্ত্র নিয়ে, এদের যুদ্ধ বিমান নিয়ে ট্রেনিং করতে গিয়ে আজকে প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো সেটা কার জন্যে ঘটলো? আর কি বুঝতে বাকি আছে? আমাকে কি সবিস্তারে বোঝাতে হবে যে চীনের মতো দেশ আসলে বাংলাদেশকে ঠকিয়ে জং ধরা একটি অকেজো এয়ারক্রাফট যেটা নাইজেরিয়াতে বিক্রি করেছে, 78% পাঠিয়ে দিয়েছে শিপমেন্টের, বলেছে ডিপ মেইনটেনেন্স দরকার। ঠিক সেই রকমই বিমান আজকে ভেঙে পড়েছে আর শিশুদের প্রাণ গেছে। এবার চলে আসি, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস লিখছে, টক্স ইন প্রোগ্রেস উইথ 6 countries to export LCA Tejas, says HAL. Several countries are reportedly interested in purchasing India's Tejas fighter. In Argentina, Philippines and Nigeria, among those in active talks with HAL. Additionally, countries like Botswana and Egypt have also shown interest. The Indian government is actively promoting the Tejas as a part of its defense exports initiative. দেখুন এই যে নাইজেরিয়া তো চীন থেকে কিনেছিল, ঠকেছে, এখন তেজাস কেনার জন্য কথাবার্তা চলছে। একই কথা ফিলিপাইন্সে আপনারা জানেন চীন খুব চেষ্টা করেছিল, গোটা মার্কেটটা নিয়ে নেওয়ার পারেনি। আর্জেন্টিনার সঙ্গেও কথা চলছে, ইজিপ্টের সঙ্গে আরও অন্যান্য দেশের সঙ্গে কথা চলছে। এবং তেজাস, ভারতের তৈরি তেজাস, তার ডিমান্ড ক্রমশ বাড়ছে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এয়ারফোর্সের তেজাস। এই যে দেখুন, India will become self-reliant in fighter jet manufacturing in next few years, ex-chief designer of LCA Tejas. India is poised to achieve self-reliance in fighter manufacturing. Kota Harinarayana says India will produce various fighter jets for Indian Air Force. The nation aims to export these jets to friendly countries. India has developed aircraft ranging from small to unmanned. The increased use of Tejas by Indian Air Force highlights the importance of indigenous aircraft. India will become self-reliant manufacturing fighter jets in few years. The former program director and chief designer of the India's light combat aircraft LCA Tejas, অর্থাৎ LCA Tejas যারা তৈরি করেছেন তারা খুব আশাবাদী যে ভারতের শুধুমাত্র নিজের এয়ারফোর্স নয়, আমাদের যারা ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্বের সম্পর্ক আমাদের যেসব দেশগুলো আছে আমরা তাদেরকে পাঠাবো। আমি এত কথা এই কারণে বললাম, আজকে ঢাকাতে এই যে শিশুদের আর্তনাদ বাতাস ভারী করে দিয়েছে। চীন কিন্তু ব্যবসা করছে,
চীন একবারও দেখতে আসছে না যে বাংলাদেশে কি ঘটনা ঘটিয়েছে। এবার একটা দুটো করে এইরকম যদি ঘটনা ঘটতে শুরু করে, সে দেশের তারা যুদ্ধ করবে কি? তারা তো নিজেদেরই আত্মহননের পথ বেছে নেবে যদি চীনের সঙ্গে তারা ব্যবসা করে। আবার ভারত কি করছে? তার সঙ্গে যাদের বন্ধুত্বের সম্পর্ক আছে তাদের তেজস বিক্রি করবে, ঠিক করেছে। টাকা দিলেও তো আর শত্রুকে বিক্রি করব না, টাকা দিলেও তো পাকিস্তানকে আমরা বিক্রি করতে যাব না তেজস। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, কাকে আপনারা বিশ্বাস করবেন? যে চড়া সুদে আপনাদের ব্রিজ তৈরি করতে চেয়েছিল, যে আপনাদের এই ধরনের এয়ারক্রাফট দিয়ে আপনাদের আকাশে বাতাসে শুধু আর্তনাদ আর ক্রন্দন তৈরি করছে, নাকি যে দেশ আপনার কাছ থেকে এক ছটাক জমি চাইনি, যে দেশে এখনো পর্যন্ত ভারতবর্ষে জয়া হাসানরা ছবির প্রিমিয়ারে হাসি মুখে ফটো সেশন করছে? ভাবতে পারছেন? আমরা বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য আসতে চাইছেন তাদের আমরা এখানে রাখছি। একটা জায়গায় কোথাও শুনেছেন বাংলাদেশি পরিচয় পাওয়ার পর তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে? আসলে আমরা ভারত তো আপনাদের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম। আপনাদের রাজনীতিবিদরা আপনাদের ভুল বুঝিয়ে খেপিয়ে তুলছে। খেপিয়ে তুলে কি করছে? মোটা কমিশনের জন্য চীনের কাছ থেকে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর জিনিসপত্র হাতিয়ার কিনছে। ক্ষতি হচ্ছে তো আপনাদের, আমাদের নয়। সাবধানে থাকবেন বাংলাদেশের বন্ধুরা। আর ভারতের বন্ধুদের বলি, আমরা এইভাবেই এগিয়ে চলে যাব। চোর বাটপার অনেক বাজারে ঘুরে বেড়াবে, আমরা আমাদের প্রযুক্তি, আমাদের সাধনা, অধ্যাবসায়ের ওপর ভরসা রাখব। জয় হিন্দ।